ভেরিয়েবল আর এটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এখানে প্রথমে যে আইডিয়া দেওয়া আছে the idea of probability distribution exactly parallels that of the frequency distribution. আগে আমরা পড়ে আসছি না, আমাদের যেটা ছিল প্রত্যেকটা ক্লাস ইন্টারভেল বা মেজারমেন্ট ক্লাস যেটাই বলি তার সাথে রিলেটেড ছিল ফ্রিকোয়েন্সি। while in the probability distribution each class or class interval is paired with its probability. অর্থাৎ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যখন আমি চিন্তা করব সেখানে প্রত্যেকটা ক্লাস ইন্টারভেলের সাথে দেওয়া থাকবে একটা প্রবাবিলিটি ফাংশন, যেটা আমরা অলরেডি র্যান্ডম ভেরিয়েবলে দেখছি কয়েন টসের ক্ষেত্রে। তো আমি এক্স ভেরিয়েবল দ্বারা নাম্বার অফ হেডকে রিপ্রেজেন্ট করলাম, এর করেসপন্ডিং যে প্রবাবিলিটি সেটাকে বলা ছিল পি অফ এক্স অথবা এফ অফ এক্স। তো এই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যে ক্লাস ইন্টারভেল paired with its probability. Thus, if a random variable x has the values x1, x2 up to xn, and their probabilities are p of x1, p of x2 up to p of xn, যদি ভেরিয়েবলগুলিকে x1 থেকে xn দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এবং তাদের প্রবাবিলিটিকে p of x1 থেকে p of xn বলা হয়, যেখানে সাম p xi is equal to 1, অর্থাৎ টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার 1, এই আইডিয়া এখানে থাকতে হবে। then its probability distribution will be as follows: x xi p of xy, x1 corresponding p of x1, x2 corresponding p of x2, xn corresponding p xn. তো যদি আমরা এখানে এটার কার্ভ ড্র করতে যাই তাহলে আমার x অ্যাক্সিস বরাবর যাবে ভেরিয়েবল xi এবং y অ্যাক্সিস বরাবর যাবে তার করেসপন্ডিং প্রবাবিলিটি ফাংশন গুলো। এখন ডিফারেন্ট টাইপস অফ প্রবাবিলিটি ফাংশন যেটা আছে, তো প্রথম হচ্ছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা হলো a discrete random variable x, a discrete random variable x, এখানে কিন্তু বলা আছে ডিসক্রিট। আগে আমরা জানি দুই টাইপের ভেরিয়েবল, একটা হলো ডিসক্রিট আর হচ্ছে কন্টিনিউয়াস। তো বাইনোমিয়ালের ক্ষেত্রে আমাকে ভেরিয়েবলটা নিতে হবে ডিসক্রিট, is said to have a binomial distribution if its probability mass function is given by. তো যখনই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল তার করেসপন্ডিং থাকবে প্রবাবিলিটি মাস ফাংশন। তো এই শর্ত সাপেক্ষে একটা ফাংশন কিভাবে ডিফাইন করা আছে, প্রথমে দেওয়া আছে ক্যাপিটাল পি ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু xi, অর্থাৎ x হচ্ছে একটা ভেরিয়েবল যেটা xi ভেরিয়েবল মানগুলিকে সেটা কন্টেইন করে, অথবা শুধু স্মল pxi লেখা যাবে। সমান সমান হচ্ছে ফাংশন অফ a, যেখানে ভেরিয়েবল x such that np হচ্ছে আমার প্যারামিটার। ফাংশনটা কিভাবে দেখানো আছে, x হচ্ছে আমার ভেরিয়েবল, এখানে such that নোটেশন দিয়ে n এবং p দুটো প্যারামিটার কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা একটু পরে আসতেছি, ইকুয়াল টু ncx কম্বিনেশন। আমাদের যে পারমুটেশন এবং কম্বিনেশন বিষয়গুলো ছিল, এটা হচ্ছে আমার কম্বিনেশন ncx, p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x। x এর ভ্যালু আসবে 0 থেকে n পর্যন্ত, আর p এর ভ্যালু আসবে 1 মাইনাস q, অথবা অন্যভাবে বলা যাবে p প্লাস q ইজ ইকুয়াল টু 1। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে p এবং q যে জিনিসগুলো আসতেছে সবসময় তাদের সাম 1, তো সেক্ষেত্রে p এর ভ্যালুকে লেখা যাবে 1 মাইনাস q, আর 0 হচ্ছে আদারওয়াইজ। তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বেসিক আইডিয়াটা হচ্ছে একটা ফাংশন এমনভাবে ডিফাইন করা থাকবে যার ভ্যালু ncx p টু দি পাওয়ার x q টু দি পাওয়ার n মাইনাস x, শর্ত হবে x এর মান 0 থেকে n পর্যন্ত যেতে পারবে ম্যাক্সিমাম, আর p এর ভ্যালুটা 1 মাইনাস q হবে। এই শর্তের বাইরে যখন চলে যাবে তখন ফাংশন ভ্যালু হয়ে যাবে 0।
এবার একটু ডিটেলস আসছে। A binomial experiment is a statistical experiment that has the following properties. প্রথম হচ্ছে এক্সপেরিমেন্ট কনসিস্টস অফ n রিপিটেড ট্রায়ালস। এখানে যে একটা n ছিল, এটা মিন করতেছে আমি কতগুলি ট্রায়াল নিচ্ছি। রিপিটেড ট্রায়াল অর্থাৎ একই ট্রায়াল আমি বারবার করতেছি। যেমন কয়েন টসের ব্যাপারটা, অর্থাৎ একটা কয়েনকে আমি 15 বার টস করলাম, অথবা একটা ডাইকে আমি 20 বার থ্রু করলাম। তো একই ধরনের ট্রায়াল রিপিট হচ্ছে, সেই সংখ্যাটা হচ্ছে n। সেকেন্ড হলো ইচ ট্রায়াল ক্যান রেজাল্ট ইন জাস্ট টু পসিবল আউটকামস। যে প্রত্যেকটা ট্রায়ালের কেবলমাত্র সম্ভাব্য দুইটা আউটকাম বা ফলাফল থাকবে, এর বেশি থাকবে না। We call one of these outcomes a success and the other a failure. অর্থাৎ বাইনোমিয়ালের ক্ষেত্রে আমি শুধুমাত্র ওই বিষয়গুলিকে নিতে পারবো যে সমস্ত ট্রায়ালের ফলাফল মাত্র দুইটা থাকে। এক্সাম্পল পরে আসবে। একটা হতে পারে কয়েন টস, একটা হতে পারে যে কোনো একটা ভোট যেখানে হয় সে উইন করবে অথবা লস করবে। তো এই জাতীয় জিনিসগুলি এখানে আমি নিতে পারবো। We call one of these outcomes a success and the other failure. তো একটা আউটকামকে যদি আমি সাকসেস ডিফাইন করি, অন্যটাকে বলতে হবে ফেইলিউর। হেন্স দ্য নেম বাইনোমিয়াল, কারণ বাইনোমিয়াল শব্দটি হচ্ছে আমার দ্বিপদী, সেখানে দুইটা টার্ম থাকবে। The probability of success denoted by P is the same on every trial. এখানে সাকসেসের প্রবাবিলিটিকে যদি আমি P বলি, সেটার ভ্যালু কিন্তু ফিক্স, ইজ দ্য সেম অন এভরি ট্রায়াল। যেমন কয়েন টসের ক্ষেত্রে যদি P কে সাকসেস বলা হয়, তাহলে প্রত্যেকটা ট্রায়ালে কিন্তু P এর ভ্যালু ইকুয়াল, এবং সেটা হচ্ছে হাফ। আর অন্যটা যদি আমি ফেলিউর বলি, সেটাকে বলবো Q, তার ভ্যালু ফিক্স, সেটা হচ্ছে হাফ। এই যে P এবং Q দুটোর সাম হচ্ছে 1। The trials are independent. একটা ট্রায়াল আর ট্রায়ালের সাথে রিলেটেড না, সবগুলো ইন্ডিপেন্ডেন্ট। দ্যাট ইজ the outcome on one trial does not affect the outcome on the other trials. প্রথম ট্রায়ালের রেজাল্ট পরের ট্রায়ালের রেজাল্টকে কোনোভাবে প্রভাবিত করবে না। স্যার এই জায়গায় পি আর কিউ এর এই যে 1/2 মানে 2 এগুলো পাইলাম কোথা থেকে স্যার? এটা হচ্ছে কয়েন টসের ক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল চিন্তা করি, কয়েন টসের ক্ষেত্রে আমরা বলতেছিলাম এক্স কে যখন বলা হবে এক্স দ্বারা যদি আমি রিপ্রেজেন্ট করি নাম্বার অফ হেড, এক্স যখন নাম্বার অফ হেড রিপ্রেজেন্ট করবে এবং হেড পাওয়াটাকে যদি আমি সাকসেস ডিফাইন করি, এটা নির্ভর করতেছে একজন কিভাবে সেটাকে ডিফাইন করবে। যদি কয়েন টস করার পরে হেড পাওয়াটাকে কেউ বলে সাকসেস এবং সেই সাকসেসের সম্ভাবনাকে বলা হচ্ছে পি। তো যেহেতু আমি জানি একটা কয়েনকে টস করলে দুটো আউটকাম, একটা হচ্ছে হেড আর একটা হচ্ছে টেল। তো যেহেতু হেড এবং টেল টোটাল দুটো আউটকাম, তো একবার টস করার পরে যদি হেড পাওয়া যাবে তার সম্ভাবনা হচ্ছে 50। আবার আমি যদি হেড না পেয়ে টেল পাই, সেটার সম্ভাবনা হচ্ছে 50। ওই 50 থেকে এখানে হাফ আসছে, টোটাল সম্ভাবনাটা হচ্ছে আমার 1। তো জি স্যার, বুঝতে পারছি। ফেলিউর এবং সাকসেস দুটা ইকুয়াল, হাফ এবং হাফ। So the number of success x in n trials of a binomial experiment is called a binomial random variable. অর্থাৎ এই ট্রায়ালে আমরা যে ভেরিয়েবলটাকে ইউজ করতেছি সেটাকে বলা হচ্ছে binomial random variable. The probability distribution of the random variable x is called a binomial distribution and is given by the above formula. যেখানে আমি ছিলাম এক্সটাকে বলতে হচ্ছে বাইনোমিয়াল র্যান্ডম ভেরিয়েবল, আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যেটা সেটাকে বলতেছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেটা উপরে ফর্মুলা দ্বারা ডিফাইন করা। এবার n, nটা হচ্ছে নাম্বার অফ ট্রায়ালস, x হচ্ছে 0 1 2 n। তো এই x টা নির্ভর করতেছে যে আমি n সংখ্যক ট্রায়াল থেকে কতগুলি ট্রায়ালকে নিচ্ছি। যেমন n cx, যে 5টা ট্রায়াল থেকে আমি 3টা হেড পাবো বা 5টা ট্রায়াল থেকে আমি 4টা টেল পাবো, এমন সম্ভাবনা n cx যে কম্বিনেশন বলা ছিল। এখানে উপরে যে n আছে
এটাকে বলতেছে নাম্বার অফ ট্রায়াল, কতগুলো ট্রায়াল আমি নিচ্ছি। যদি আমি টোটাল 10টা ট্রায়াল নিই আর আমি বের করতে চাচ্ছি যে 10টা ট্রায়ালের ভিতরে আমি 7টা হেড পাবো, এমন সম্ভাবনা কতটুকু। এখানে NCX এবং 10C7 এর ভিতর তুলনাটা হচ্ছে, এখানে N হচ্ছে টোটাল কতগুলো ট্রায়াল নিব, আর এক্সটাকে আমি যেভাবে বিবেচনা করি, যদি মনে করি এক্সটা হচ্ছে নাম্বার অফ হেড, তাহলে 10টা ট্রায়ালের ভিতরে 7টা হেড পাওয়া যাবে। এই সম্ভাবনা দূর করার জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করা যাচ্ছে। এই কারণে এক্সেপ্ট হবে ম্যাক্সিমাম এন পর্যন্ত, কারণ আমি 10টা থেকে 10টাই নিতে পারবো, 10টা থেকে 10টা বেশি নিতে পারবো না। 10টা ট্রায়ালে সর্বোচ্চ 10টা হেড আসবে। এই কারণে এক্সেপ্ট হলো বড় জোর এন এর সমান অথবা তার থেকে ছোট। পি হলো প্রবাবিলিটি অফ সাকসেস ইন এ সিঙ্গেল ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালে সাকসেসের প্রবাবিলিটি বলতেছি পি। কিউটা হবে প্রবাবিলিটি অফ ফেইলিউর ইন এ সিঙ্গেল ট্রায়াল। প্রত্যেকটা ট্রায়ালে যে ফেইলিউরের সম্ভাবনা সেটা হচ্ছে আমার কিউ। তো আগে বলা ছিল সাকসেস প্লাস ফেইলিউর যেটা মিলে আসবে টোটাল প্রবাবিলিটি 1। এই কারণে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 1। এখন px gives the probability of success in n binomial trials. Consider the following statistical experiment. You flip a coin two times and count the number of times the coin lands on heads. মানে আমরা আগে যেটা টস করলাম বা এখানে ফ্লিপ যাই বলি, যদি দুইবার টস করা হয় তাহলে সেখানে হেড যে পাবো এটা সম্ভাবনা। This is a binomial experiment because the experiment consists of repeated trials. We flip a coin 2 times. Each trial can result in just 2 possible outcomes, heads or tails. The probability of success is constant 0.5 on every trial. এটা নেগেটিভ সাইন না, এটা একটা হাইফেন। এটা হলো 0.5 on every trial, that is half. The trials are independent, that is getting heads on one trial does not affect whether we get heads on other trials. অর্থাৎ পয়েন্ট টস বা ফ্লিপ এটাকে আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কেন বলবো সেটা লজিক এখানে দেখানো আছে, যে আমি রিপিট করতেছি ট্রায়ালকে, পসিবল আউটকাম হচ্ছে 2টা এবং প্রত্যেকটাতে সাকসেসের প্রবাবিলিটি কনস্ট্যান্ট এবং একটা একটার সাথে ইনভলভ না, যে ইন্ডিপেন্ডেন্ট। কিছু অ্যাপ্লিকেশন বা ইউজ বলা যায়, the number of heads tails in a sequence of a coin flips, vote counts for 2 different candidates in an election. যে কোনো একটা ইলেকশনে 2জন ক্যান্ডিডেট যদি থাকে সেক্ষেত্রে এটা দিয়ে ব্যবহার করা যাবে, হয়তো একজন হারবে না হয় একজন জিতবে। the number of male female employees in a company, একটা কোম্পানিতে নাম্বার অফ এমপ্লয়িজ মেল ফিমেল এটা বিবেচনা করা যাবে। the number of days in a month your company's computer network experiences a problem. Number of days in a month your company's computer network experiences a problem. All of these are situations where the binomial distribution may be applicable. এখন আসলো properties of binomial distribution. Binomial distribution এর যে properties, যে গুণাবলী বা বৈশিষ্ট্য যেটা বলি, এখানে প্রথমটা হচ্ছে mean of the binomial distribution is NP. একটা binomial distribution এর mean এবং variance এর ব্যাপারে এখানে বলা আছে। binomial distribution এর mean এর ভ্যালুটা হচ্ছে NP। আর বাম পাশে যেটা আছে এটা জাস্ট আমার সিম্বল বা নোটেশন। যদি আমি mean ভ্যালুকে mu দ্বারা ডিনোট করি তাহলে ভ্যালুটা হবে NP। ভেরিয়েন্স এর জন্য একটা ফিক্সড সিম্বল আছে, যদি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে সিগমা বলি তাহলে ভেরিয়েন্স হচ্ছে সিগমা স্কয়ার। মানে ভেরিয়েন্সকে সিগমা স্কয়ার বলা হচ্ছে, মিনকে বলা হচ্ছে মিউ, এবং তাদের ভ্যালু, মিনের ভ্যালু এমপি, ভেরিয়েন্সের ভ্যালু এমপি কিউ।
তো এম পি কিউ সবগুলোর পরিচয় আমাদের জানা আছে। এন হচ্ছে টোটাল ট্রায়াল, পি হচ্ছে constant probability of success in each trial, পি হচ্ছে probability of failure in each trial। তিনটা প্রোডাক্ট হচ্ছে ভেরিয়েন্সের ভ্যালু, আর নাম্বার অফ ট্রায়াল এবং সাকসেসের প্রবাবিলিটি, তাদের প্রোডাক্ট হচ্ছে মিনের ভ্যালু। এখন এগুলিকে আমরা ডেরাইভ করবো, যে ডেরাইভ মিন এন্ড ভেরিয়েন্স, mean variance of a binomial distribution and show that mean is always greater than its variance. তো কোন একটা binomial distribution ক্ষেত্রে দেখা যাবে সবসময় মিনের ভ্যালুটা ভেরিয়েন্স থেকে বড়। প্রথম কাজ হবে মিনটাকে ইন্ডিভিজুয়াল বের করা, ভেরিয়েন্সটাকে বের করা, তারপরে তার মাঝখানে রিলেশনকে শো করতে হবে। শুরু হচ্ছে মিন দিয়ে, মিনের ভ্যালু হলো ex। এখানে এক্সপেকটেশন একটা টার্ম আসছে, এক্সপেকটেশনটা আমরা একটু পরে করব। আমাদের এক্সপেকটেশন কিভাবে ডিফাইন করা আছে, অথবা মিনটাকেও আমরা এবার দেখে আসছি। এক্সপেকটেশন সাথে আমি বাম পাশে ইউজ করতেছি, কিন্তু মিনের যে ভ্যালুটা সেটা আমরা অলরেডি দেখলাম যে র্যান্ডম ভেরিয়েবল ওই চ্যাপ্টারটাতে, সেখানে বলা ছিল কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে মিন পাওয়া যাবে যদি আমি প্রবাবিলিটি ফাংশনকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি। সেখানে মিনটা এরকম ছিল, প্রবাবিলিটি ফাংশনকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে যতটুকু রেঞ্জ আমি চিন্তা করব, ওই রেঞ্জ ইন্টিগ্রেট করলে সেখান থেকে মিনের ভ্যালু আসবে। আর ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের ক্ষেত্রে বলা ছিল আমার যে প্রবাবিলিটি ফাংশন আছে ওইটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করে যখন তাদের সাম নেবে, pxi হচ্ছে আমার xi তার সাম, এবং এই ধরনের কিছু এক্সাম্পল আমরা করে আসছি। তো এটাকে বলা ছিল মিনের ভ্যালু। ফাংশনকে মাল্টিপ্লাই করতে হবে করেসপন্ডিং ভেরিয়েবল দিয়ে তাদের সাম। তো এখানে যেহেতু ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, এই কনসেপ্টটা ইউজ হচ্ছে। ভেরিয়েবল নেওয়া হচ্ছে এক্স, আর ফাংশনকে ডিফাইন করা হচ্ছে বি দিয়ে, বাইনোমিয়াল, এই জন্য বি, এটা এফ দিলেও কোনো সমস্যা নেই। পরেরটা হচ্ছে আমার ফাংশন, আর একটা হচ্ছে ভেরিয়েবল, তাদের প্রোডাক্টের যে সাম, এটা থেকে আসবে মিনের ভ্যালু। তো এই ধারণা আমার আগের থেকে আছে। এরপরে আমি এটাকে এক্সপান্ড করে কিভাবে এনপি পর্যন্ত যেতে পারি সেই প্রসিডিউরটা হচ্ছে নিচে। তাহলে সামেশন এক্স, ঠিক আছে, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমার ডেফিনেশন বলা ছিল এন সি এক্স ইউ টু দি পাওয়ার এক্স ইউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এটা ছিল আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনেশন। আমি জাস্ট এখান থেকে ভ্যালুটাকে বসালাম, এরপরে এন সি এক্স, এন সি এক্স যদি আমরা স্যার এই জায়গায় এ আর বি কোন জায়গা থেকে আসলো স্যার? বি, এ এ যে এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে বলা ছিল আমার যে ফাংশনটা আমি নিচ্ছি, যদি ফাংশনটা এবি ইন্টারভ্যালে ডিফাইন করা থাকে সেক্ষেত্রে আমি এটা ইউজ করবো। আর যদি আমার এবি ইন্টারভ্যাল না থাকে, ইন জেনারেল বলা ছিল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, অর্থাৎ রেঞ্জটা নির্ভর করতেছে আমি টোটাল কতটুকু রেঞ্জে ফাংশনকে কনসিডার করতেছি। আমরা ইন জেনারেল মাইনাস ইনফিনিটি লিখতে পারি। আর যদি বলা হয় যে সার্টেন ইন্টারভ্যাল এবি কনসিডার করব, শুধুমাত্র এবি ইন্টারভ্যালের ভিতরে ফাংশনের যে শেপ আমরা শুধু ওইটুকুনে কাজ করবো, সেক্ষেত্রে আমি এ এবং বি কে লিমিট হিসেবে ইউজ করবো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন এই জায়গাতে এসে আমার এন সি এক্স কম্বিনেশন যেটা, এটাকে ভাঙলে আমরা জানি এমন একটা জিনিস আসে, ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টোরিয়াল এক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স, এন সি এক্স। কম্বিনেশনটার ভ্যালু ছিল উপরে হবে ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে ফ্যাক্টোরিয়াল এক্স, এবং তাদের যে ডিফারেন্স এন মাইনাস এক্স তার ফ্যাক্টোরিয়াল, আর সাথে আছে পি টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স। এর পরের লাইনে এসে ফ্যাক্টোরিয়াল এন কে লেখা আছে এন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল এন যেটা, এটাকে আমি লিখতে পারি এন এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, নিচে ঠিকই আছে। তারপরের লাইনে এসে কোথায় চেঞ্জ হলো,
এখানে যে এন ছিল এনটাকে আমি বের করে নিয়ে আসলাম, যেহেতু এনটার ক্ষেত্রে কনস্ট্যান্ট এনটাকে বের করে নিয়ে আসা যাবে। আর পিটাকে আনতে যাচ্ছি, পিটাকে আনার জন্য কি করতে হবে, পি এর পাওয়ার ছিল এক্স, আর এখানে পি এর পাওয়ারটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান। যদি পি টু দি পাওয়ার এক্স কিভাবে লেখা হয়, পি ইন্টু পি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। সূচকের নিয়মে এক্সটাকে ভেঙে লেখা যাবে ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান। তো এই জায়গাটা থেকে আমি পিটাকে আলাদা করে ফেললাম, পি মাইনাস এক্স ওয়ান আছে, যার কারণে আমার ছিল পি এক্স, এখানে হয়ে গেছে পি এক্স মাইনাস ওয়ান, আর একটা পি সেটা সামের আগে চলে আসলো। তো এই পর্যন্ত কারো কোনো রকম কোশ্চেন আছে কিনা দেখো, এরপরে আমি বলতেছি। এখান থেকে এসে একটু অন্যভাবে যেতে হচ্ছে, এক্স মাইনাস ওয়ান কে ওয়াই ধরা হলো, এক্স মাইনাস ওয়ান আছে আর এটাতে এক্স মাইনাস ওয়ান আছে। আমি সুবিধার্থে চেয়েছি এক্স মাইনাস ওয়ান কে একটা সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে চিন্তা করবো, এই কারণে লেট এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়াই। এখন এক্স এর ভ্যালু ছিল একটা ওয়ান আর একটা ছিল জিরো। তো লক্ষ্য করার বিষয় এখানে একটা ছিল এমন, আমার এক্স এর ভ্যালু ছিল জিরো থেকে এন পর্যন্ত, কিন্তু পরে এসে আমি এক্স এর ভ্যালু করতেছি ওয়ান থেকে এন পর্যন্ত। তো এটার কোনো কারণ জানা আছে কিনা বলো। আগেরটাতে এক্স এর ভ্যালু জিরো থেকে শুরু ছিল, এখানে ভ্যালুটা ওয়ান থেকে শুরু হলো, জিরোটা যেন এখানে লিখলাম না, না লেখার পিছনে কি কারণ থাকতে পারে। সে কি কারণ স্যার? হ্যাঁ, কারণটা হচ্ছে যদি আমি এখানে এক্স এর ভ্যালুটা জিরো রাখতাম, যেহেতু আমার এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এক্স এর ভ্যালু জিরো রাখলে এটা হচ্ছে মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যেটা, এটা ভ্যালু হচ্ছে আমার ইনফিনিটি। যখন নিচে এসে একটা ইনফিনিটি ভ্যালু থাকবে, উপরে হচ্ছে সামথিং, তো সামথিং বা ইনফিনিটি হচ্ছে আমার জিরো। অর্থাৎ ইনফিনিটি দিয়ে যদি কিছুকে ভাগ করা হয় সেটা হচ্ছে আমার জিরো, দ্যাট ইজ মিনিমলেস। এই কারণে এখানে মাইনাস ওয়ান থেকে এক্স এর মানটা জিরো নেওয়া হয়নি। যদি এক্স এর মানটা আমি ওয়ান নেই, ওয়ান থেকে শুরু হলে কি হবে, ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। যখন এক্স এর ভ্যালু ওয়ান, তখন ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ জিরো ফ্যাক্টোরিয়াল। আর জিরো ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে ওয়ান, আবার জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ওয়ান। এক্স এর মান ওয়ান থেকে শুরু হলে আমি সেখান থেকে মিনিংফুল জিনিস পাচ্ছি, এই জায়গাটাতে আমি চিন্তা করতেছি। এক্স এর মান যদি ওয়ান হয়, ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ জিরো ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল জিরো মান হচ্ছে ওয়ান। কিন্তু এক্স এর মান যদি আমি এখানে জিরো বসাতাম, যেটা আগে বললাম, এক্স এর মান এখানে জিরো বসালে হচ্ছে আমার মাইনাস ওয়ানের ফ্যাক্টোরিয়াল। নেগেটিভ নাম্বারে যে ফ্যাক্টোরিয়াল তার ভ্যালু হচ্ছে ইনফিনিটি, যেহেতু আনডিফাইন্ড, হ্যাঁ, ইনফিনিটি দিয়ে ভাগ করলে সেখানে আমি পাবো জিরো। আমি চিন্তা করবো যে এক্স এর মান কোথা থেকে শুরু করলে এটা মিনিংফুল হবে, ওটা হিসাব করে ওখান থেকে রেঞ্জ শুরু করা যাবে। তো এক্স মাইনাস ওয়ান আমার যদি ওয়াই হয়, আমার এক্স এর ভ্যালু কি ছিল, একটা হচ্ছে এ ওয়ান, একটা হচ্ছে আমার এন। এক্স এর লোয়ার ভ্যালু ওয়ান, আপার ভ্যালু এন। যখন এক্স এর ভ্যালু ওয়ান, ওয়াই এর মানটা হয়ে যাবে জিরো। আর এক্স এর মান যখন এন, তখন ওয়াই এর মানটা হবে এন মাইনাস ওয়ান। এখানে শুধু এতটুকু মনে রাখতে হবে, স্যার এই লাইনটা আবার একটু বলেন, বুঝি না এই লাইনটা। মানে তুমি এক্স মাইনাস ওয়ান কে ওয়াই ধরে নিচ্ছ। এখন এক্স এর ভ্যালু আমার জানা আছে, এক্স এর লোয়ার ভ্যালু হচ্ছে ওয়ান, আপার ভ্যালু হচ্ছে এন। যখন এক্স এর মানটা ওয়ান বসানো হবে, ওয়াই এর মান কত আসবে, এখানে তুমি ওয়ান লিখো, তাহলে ওয়াই মানটা হয়ে যাচ্ছে জিরো। আমরা যে লিমিট চেঞ্জ করতাম, ওরকম লিমিট চেঞ্জ বলা যায় এটাকে। আবার এক্স এর মান যদি এন হয়, যখন এখানে আমি এক্স এর মানটা এন লিখি, তখন ওয়াই এর মানটা হচ্ছে এন মাইনাস ওয়ান। এই জিনিসটুকু আমি ধরে নিচ্ছি, এক্স এর মান ওয়ান এর জন্য ওয়াই এর মান কত সেটা বের করবো,
এক্স এর মান n হলে y এর মান কত সেটা আমি বের করবো। স্যার এক্স এর মান যদি এন হয় তাহলে ওয়াই এর মান কত হবে স্যার? কি হবে n মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান। না এক্স এর মান যখন n তুমি বসাচ্ছ তাহলে কি হচ্ছে n মাইনাস ওয়ান থাকবে না y এর মানটা। ওয়াই এর মান এন মাইনাস ওয়ান। এক্স এর জায়গায় একবার ওয়ান বসাতো, যদি এক্স এর মানটা ওয়ান বসে তখন কি হবে, এখানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, এটা হচ্ছে আমার জিরো। আর এক্স এর মানটাকে যদি আমি n বলি তাহলে এই জায়গাটাতে বসবে n, তাহলে কি থাকতেছে n মাইনাস ওয়ান থাকতেছে, এটা আমার y এর ভ্যালু। জি স্যার বুঝতে পারছি। তাহলে আমি আগের জায়গাটাতে যাচ্ছি, সো ex ইকুয়াল টু এই লাইন থেকে এই লাইনটা যদি লিখি, এই লাইন থেকে এই লাইনে আসার জন্য কাজ হবে x কে আমি y তে চেঞ্জ করব এবং লিমিটও চেঞ্জ করব, আর বাকি সবকিছু ঠিক থাকবে। তাহলে n কি ছিল, এখানে n p আছে। আপার লিমিট আগে ছিল n, এখন আপার লিমিট হচ্ছে n মাইনাস ওয়ান, আপার লিমিটটা চেঞ্জ হচ্ছে। লোয়ার লিমিট আগে ছিল ওয়ান, এখানে আবার লোয়ার লিমিট হচ্ছে জিরো, এই কারণে জিরো বসাচ্ছি। অর্থাৎ একটু আগে y এর যে মানগুলি বের করলাম সেই মানগুলি আমি এখানে বসাবো, y এর ভ্যালু জিরো, y এর ভ্যালু n মাইনাস ওয়ান। n এর জায়গায় কোনো চেঞ্জ নেই, n ঠিক থাকবে। x মাইনাস ওয়ান, x মাইনাস ওয়ানকে আমি বলছিলাম y, n মাইনাস এক্স, যদি x মাইনাস ওয়ান সমান সমান y হয় তাহলে n মাইনাস এক্স যেটা তার মান হবে, এর মান হচ্ছে n মাইনাস y মাইনাস ওয়ান। অর্থাৎ x মাইনাস ওয়ান যেহেতু y, সেখান থেকে x এর মান হচ্ছে ওয়ান প্লাস ওয়াই। তাহলে এবার n মাইনাস এক্স, তার মানে কি হবে n মাইনাস ওয়ান প্লাস ওয়াই, অর্থাৎ n মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এখানে যে n মাইনাস এক্স ছিল, এই n মাইনাস এক্স কে যদি y এর মাধ্যমে প্রকাশ করা হয় তার মানটা দাঁড়াচ্ছে n মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। e এর পাওয়ার x মাইনাস ওয়ান এর জায়গায় y, e এর পাওয়ার n মাইনাস ওয়াই মাইনাস ওয়ান। এখানে এসে সবই ঠিক আছে, শুধুমাত্র n মাইনাস ওয়াই মাইনাস ওয়ানটাকে একটু রিঅ্যারেঞ্জ করে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই রাখা আছে, এখানে পাওয়ারটাও মাইনাস ওয়ান মাইনাস ওয়াই। এই পর্যন্ত আমি লিখলাম, লেখার পরে কি করা যাবে, এটাকে বলা যাবে n p y জিরো টু n মাইনাস ওয়ান n মাইনাস ওয়ান cy। n cx এর আমাদের যে ধারণা আছে সেই n cx অনুযায়ী n মাইনাস ওয়ান cy সমান এটা লেখা যায় কিনা এটা একটু চিন্তা করে দেখো। আমি বলতেছি n মাইনাস ওয়ান cy, আর আমার বেসিক ধারণাটা ছিল এমন n cx is equal to factorial n factorial x factorial minus x। তাহলে আমার কথা হলো n cx কে যদি এটা লেখা যায় n minus 1
সিওয়াই কে এটা লেখা যাবে কিনা বা ঠিক আছে কিনা ওটা একটু হিসাব করে দেখো, আর বাকি জিনিসগুলো কিভাবে আসবে। জি স্যার, ঠিক আছে। y এর ভ্যালু 0 টু n মাইনাস 1, আর এখানে ছিল n মাইনাস 1 cy py qy মাইনাস 1 মাইনাস 1। এটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন p প্লাস q পাওয়ার n মাইনাস 1। আমাদের যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা ইয়ে ছিল ফর্মুলা, যে a প্লাস x হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু ncx p টু দি পাওয়ার x p টু দি পাওয়ার n মাইনাস 6। তো ওই ধরনের যে বাইনোমিয়ালের ফর্মুলা অনুযায়ী p প্লাস q n মাইনাস 1 এটা লেখা যাবে n মাইনাস 1 cy py qy মাইনাস 1 মাইনাস y। এর জায়গায় এখানে p বলা আছে আর x এর জায়গায় বলা আছে q। স্যার ওই যে n মাইনাস 1 করতে আইছে স্যার। n মাইনাস 1 হচ্ছে আমার যে বাইনোমিয়াল এক্সপানশন ছিল a প্লাস x হোল টু দি পাওয়ার n, এই টাইপের যে ফর্মুলা ছিল, এখানে n হচ্ছে আমার সূচক। এই সূচকটাকে পরে বলা ছিল n c x। e টু দি পাওয়ার তাহলে n মাইনাস 1 cy py qn মাইনাস 1 মাইনাস y। এখানে বাইনোমিয়াল একটা টার্ম হচ্ছে p, একটা টার্ম হচ্ছে q। এবং p প্লাস q পাওয়ার n মাইনাস 1 এর ক্ষেত্রে যদি এক্সপান্ড করা হয়, এক্সপান্ড করলে এই টার্মগুলি পর্যায়ক্রমে আসবে সামেশন দিয়ে। তো এটা একটু মনে রাখতে হবে, টোটাল জিনিসটাকে আমি p প্লাস q পাওয়ার n মাইনাস 1 হিসেবে লিখতে পারি। তারপরে গিয়ে p প্লাস q হলো যে 1, এটা আমরা জানতাম যে টোটাল প্রবাবিলিটি 1। p প্লাস q যে 1 বসলে থাকবে আমার শুধুমাত্র np। মানে ফাইনালি এত কিছু করার পর আমি দেখতে পাচ্ছি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে মিনের ভ্যালুটা np এর সমান আছে, যেটা আমার প্রপার্টিজে বলা ছিল। কারণ প্রপার্টিজে যেটা বলা ছিল মিনের ভ্যালু, এরপর আমাদের যেটা হচ্ছে ভেরিয়েন্সের জন্য। স্যার হ্যাঁ, একটু উপরে উঠান স্যার। এই যে এখানে আপনার এই যে আগের লাইনে যেটা n মাইনাস 1 cy এইটুক পর্যন্ত বুঝছি, পরে py qn n মাইনাস 1 y এটার মান আপনি লিখছেন p প্লাস q হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এটা আসলে কেমনে আসছে, এটা আসলে ক্লিয়ার হইতে পারলাম না। এটা কি মানে সূত্র? মানে সূত্র বলতে এটা তোমার যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাগুলি বলা আছে, আমার যে দ্বিপদী উপপাদ্য যেটা ছিল a প্লাস x হোল টু দি পাওয়ার n অথবা a প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস n, তো সেক্ষেত্রে সূচক বা কম্পোনেন্ট যদি n হয়, সেটার যে এক্সপানশনটা ছিল, এখানে যদি আমি সেই সূচকটাকে n মাইনাস 1 বলি, যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফর্মুলা অনুযায়ী p প্লাস q n মাইনাস 1 কে এক্সপান্ড করা হবে, এক্সপান্ড করা হলে তোমার এই টার্মগুলি পর্যায়ক্রমে পাওয়া যাবে। যেমন এর y মানটা একবার হচ্ছে 0, তাহলে n মাইনাস 1 c0 p টু দি পাওয়ার 0 q টু দি পাওয়ার এটা প্লাস n মাইনাস 1 c1। এভাবে তোমার সবগুলো টার্ম যোগ করলে p প্লাস q n মাইনাস 1 এটা একটা বাইনোমিয়াল ফর্মুলা হিসেবে তুমি মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। তাহলে এই জায়গাটাতে আমি মিনিমাম এনপি পর্যন্ত শো করলাম। এরপরে কাজ হচ্ছে আমার ভেরিয়েন্সটাকে ডাইরেক্ট করা। এখন ভেরিয়েন্স
কি আমরা জানি ভি হিসাবে স্যার এই লাইনটা একটু ভাঙে বুঝাই দেওয়া যায় না স্যার? কিছু বুঝি না এই লাইনটা। মানে এই লাইনটা যদি ভেঙে দেখতে চাও এখানে তো আমার অতটুকু বলতে পারবো বারবার যে ভাঙা বলতে শুধুমাত্র আমি ওয়াইটাকে ভেরি করবো। ওয়াই এর ভেরিয়েশনটা কিরকম? ওয়াই ভেরি হচ্ছে 0 থেকে n-1। আমার কিন্তু সবগুলি ফিক্স, পি এর ভ্যালু ফিক্স, কিউ এর ভ্যালু ফিক্স। তাহলে সাম আকারে যেটা দেখানো আছে, সাম আকারে দেখানোর অর্থ হচ্ছে ভেরিয়েশনটা হবে শুধুমাত্র ওয়াই কে। তাহলে ভেঙে লিখতে চলে তুমি একবার লিখতে হবে এরকম যে n-1 c0, n-1 c0 p to the power 0 q to the power n-1 minus 0। এটা হচ্ছে আমার ওয়াই এর ভ্যালুটা যখন 0। তারপরে যেটা সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মটা হবে এরকম n-1 c1, n-1 c1 p to the power 1 p to the power n-1 minus 1। তো আলটিমেটলি p to the power 0 হচ্ছে আমার 1। তাহলে প্রথম টার্মটা থাকবে এরকম যে n-1 c0, সেটার মান হবে 1। তাহলে প্রথম টার্মটা থাকবে তোমার শুধুমাত্র এরকম p to the power n-1, n-1 c0, এটা ভাঙলে কি হবে ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল n-1 মাইনাস 0, তার মানে 1। সেক্ষেত্রে এক্সপানশনের ক্ষেত্রে প্রথমে থাকবে শুধুমাত্র p to the power n-1, তারপরে n-1 c1, এই কম্বিনেশনের এটা থাকবে p এর পাওয়ার 1 q এর পাওয়ার n-2। অর্থাৎ সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে আমার p এর পাওয়ারটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে, q এর পাওয়ারটা পর্যায়ক্রমে কমতে থাকবে, কিন্তু তাদের সামটা সবসময় n-1 থাকতে হবে। মানে এখানে p এর পাওয়ারটা 0 ছিল, তারপরে p এর পাওয়ার হচ্ছে 1, এটা বাড়বে। পরেরটা হবে তারপরে 2 হবে স্যার, পি এর পাওয়ার যদি যায়। হ্যাঁ, এরপরটা হচ্ছে p এর পাওয়ার হবে 2, যদি n-1 c2 হয় p এর পাওয়ারটা হবে 2, এখানে p এর পাওয়ারটা হয়ে যাবে n-1 minus 2। তো q এর পাওয়ারটা ধীরে ধীরে কমবে, p এর পাওয়ারটা ধীরে ধীরে বাড়বে। লাস্ট থেকে দেখা যাবে q এর পাওয়ারটা হয়ে যাবে 0, p এর পাওয়ারটা হয়ে যাবে n। তো এই যে একটা সবগুলি টার্ম যদি তুমি লিখো, এটা যে সাম, এই সামটাকে সংক্ষেপে বাইনোমিয়াল থিওরি অনুযায়ী p প্লাস q হোল টু দি পাওয়ার n-1 এভাবে এক্সপ্রেস করা যায়। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই হচ্ছে মেইন, তারপরে ভেরিয়েন্সের ব্যাপার ভিএক্স। এখানে একটা ফর্মুলা ইউজ হচ্ছে, তোমার হয়তো আমাদের কাছে নতুন আসতেছে যে একটা ডিস্ট্রিবিউশনের ভেরিয়েন্স কিভাবে লেখা যাবে এক্সপেক্টেড ভ্যালুটাকে সাথে রিলেট করে, যে e of x স্কয়ার মাইনাস e of x তার হোল স্কয়ার। এক্সপেক্টেড ভ্যালু বা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন, এটা আমরা একটু ডিটেলস পরে আসবো। এখানে শুধুমাত্র ফর্মুলাটাকে আমি একটু বুঝি যে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বা গাণিতিক প্রত্যাশা, এই জিনিসটা যদি ইএক্স বলা হয় তাহলে ভেরিয়েন্সটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার। যেহেতু আমি অলরেডি ইএক্স এর মানটাকে বের করছি, আমি চাইতেছি ইএক্স এর মানটাকে এখানে ইউজ করে ভিএক্স বা ভেরিয়েন্সের মানটাকে বের করবো। তো ই এক্স স্কোয়ার যে টার্মটা আছে, অর্থাৎ এক্স স্কোয়ারের প্রত্যাশিত মান, এটাকে লেখা যাবে এক্স ইন্টু এক্স মাইনাস 1 প্লাস এক্স। এটা আমার সিম্পল অ্যালজেব্রিক্যাল একটা ব্যাপার, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক্স, অর্থাৎ মাইনাস এক্স প্লাস এক্সটা কাটা যাবে, শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে। এটা আমি করলাম এই কারণে, আমি চাইতেছি যে ই এক্স একটা আলাদা করে এখান থেকে বের করে নিই। এক্স স্কোয়ারটার পাওয়ারটাকে একটু অন্যভাবে দেখাবো, ই এক্স একটা আলাদা বের করলাম, থাকতেছে ই অফ এক্স এক্স মাইনাস 1। তো এই পর্যায়ে এসে তুমি ই এক্স এর মান, এটা আমি যেহেতু বের করে ফেলছি সরাসরি ইউজ করবে, কিন্তু ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস 1 এটা কিন্তু ডিটেলস এখানে করা নেই, জাস্ট কতগুলি কোশ্চেন চিহ্ন দেওয়া আছে। এটা তোমরা একটু নিজেরা ট্রাই করে দেখো কিভাবে এটাকে আমি ঠিক আগের সিকোয়েন্সে নিয়ে আসতে পারো। যেমন প্রথমে তো আমি এটাকে লিখবো এরকম যে ই এক্স এক্স মাইনাস 1 বাই ডেফিনেশন, এটাকে লেখা যাবে এক্স ইন্টু এক্স মাইনাস 1। অর্থাৎ মিনের ক্ষেত্রে আমি যখন শুধুমাত্র এক্স ইউজ করে করলাম, এখানে এক্স এর জায়গায় আমি এক্স ইন্টু এক্স মাইনাস 1 লিখবো, আর বাকি সবই ঠিক থাকবে। এন সি এক্স টু দি পাওয়ার এক্স কিউ টু দি পাওয়ার এন মাইনাস এক্স।
এটা হলো পি অফ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। এটাকে যদি তুমি লিখতে চাও এটার ভ্যালুটা হচ্ছে এরকম এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, কারণ এক্সপেক্টেড ভ্যালুর যে ডেফিনেশন সেখানে বলা আছে আমি যার এক্সপেক্টেড ভ্যালু নিব সেই জিনিসটাকে মাল্টিপ্লাই করতে হবে ফাংশনকে। যেহেতু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান তার এক্সপেক্টেড ভ্যালু নিচ্ছি, এই কারণে এক্স এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি ফাংশনটাকে মাল্টিপ্লাই করবো। আর এটা ছিল আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ফাংশনের যে ভ্যালু, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনটা আসবে। তারপর হচ্ছে তোমার সিম্পল ক্যালকুলেশন, ঠিক আগেরটার ধাঁচে এনসিএক্স কে ভাঙতে হবে। এনসিএক্স কে ভেঙে কিভাবে পর্যায়ক্রমে তুমি এগুলি আনতে পারো। কারণ এই জায়গাটা তুমি ক্যালকুলেট দেখতে পাচ্ছ আমার ছিল এক্স ইন্টু এনসিএক্স পি এক্স কিউ এন মাইনাস ওয়ান, আর এখানে পার্থক্য হচ্ছে কি এক্স এর জায়গায় একটা বাড়তি এক্স মাইনাস ওয়ান আছে। এটাকে কিভাবে মিনিমাইজ করা যাবে, এনসিএক্স যখন তুমি ভাঙো তখন ফ্যাক্টরিয়াল এক্স আর এক্স 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 ফ্যাক্টরিয়াল এক্স এবং এক্স ফ্যাক্টরিয়ালকে লেখা যাবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ফ্যাক্টরিয়ালের ধারণাটা কেমন, যেমন এইট ফ্যাক্টরিয়ালকে কি লেখা যাবে, যদি আমি এইটটাকে আলাদা করে লিখতে চাই তাহলে এইট ফ্যাক্টরিয়ালটা মিন করবে এইট ইন্টু সেভেন ফ্যাক্টরিয়াল। সেভেন ফ্যাক্টরিয়াল পর্যন্ত থাকবে, এইটাকে আমি আলাদা করলাম। তো একইভাবে এক্স ফ্যাক্টরিয়ালটা যদি আমি আলাদা করতে চাই তাহলে এটাকে লেখা যাবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। এক্স মিন করবে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল। তো এটা লিখতে সুবিধা হচ্ছে তুমি নিচের এক্সটা আর উপরে এক্সটা ক্যান্সেল করে দিতে পারো। যে এক্সটা এই এক্স যদি ক্যান্সেল হয়ে যায় তখন শুধুমাত্র এক্স মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়ালটা থাকে। যদি আর একটা এক্স এখানে বাইর করি তাহলে স্যার কি লেখা যাবে স্যার? একটা এক্স বাইর করলে তোমার এরকম হবে, প্রথম টার্ম এক্স ঠিক আছে, পরের টার্ম এক্স মাইনাস ওয়ানটা যদি আমি বের করতে চাই তাহলে হবে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল, হচ্ছে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল। যতগুলি ফ্যাক্টর আমি বের করবো, হ্যাঁ ওই ফ্যাক্টরগুলো বের করে ফেললে তার ইমিডিয়েট পরে যে টার্ম ওইটা ফ্যাক্টরিয়াল থাকবে। তো পুরো সেম জিনিসটা এখানে তোমার থাকবে যে এক পর্যায়ে আমি যখন এক্স ফ্যাক্টরিয়াল লিখবো, হ্যাঁ তোমার প্রশ্নটা করাতে সুবিধা হচ্ছে এটা আমার অলরেডি এটা ক্যালকুলেশন হয়ে যাবে। কারণ এক্স ফ্যাক্টরিয়াল যখন আমার এখানে চলে আসছিল, এক্স ফ্যাক্টরিয়ালটা যদি আমি এই জিনিসটাকে লিখি এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু ফ্যাক্টরিয়াল, তখন দেখা যাবে তুমি এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা আমরা টোটালি বাদ দিয়ে দিতে পারতেছি। তোমার যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনের ধারাবাহিকতায় এক্স ফ্যাক্টরিয়ালকে লেখা যাবে এক্স এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু ফ্যাক্টরিয়াল। আর আমার এখানে ফ্যাক্টর আছে এক্স এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স এক্স মাইনাস ওয়ান এই ফ্যাক্টরিয়াল আমি ক্যান্সেল করে শুধুমাত্র এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়ালটা থাকবে। আগে যেটাতে ছিল এক্স মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল, এখানে আমার থাকবে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল, শুধুমাত্র এই জায়গাটা একটু ভেরিয়েশন, আর সবই হুবহু একই রকম। তো কিছু কাজ তোমরা নিজেরা একটু মাথায় ঘামাইতে হবে, এটা তোমরা করে দেখো, এটা প্যারালালি এই জিনিসটাকে বের করে নিয়ে আসতে পারবে। এখানে ফ্যাক্টরিয়ালের কনসেপ্ট থাকলে তোমার জন্য ইজি, যেটুকু আমি বললাম এক্স এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল যদি তুমি এক্স ফ্যাক্টরিয়ালকে লিখতে পারো তখন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা ক্যান্সেল হয়ে যাবে, উপরে নিচে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল থাকবে। আর এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল থাকার কারণেই এখানে কিন্তু এক্স মাইনাস টু কে ওয়াই ধরা আছে, যেহেতু এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল ওখানে আসবে এই কারণে এক্স মাইনাস টু কে ওয়াই ধরতেছে। আগেরটা ছিল এক্স মাইনাস ওয়ান এর ফ্যাক্টরিয়াল, সেই কারণে এক্স মাইনাস ওয়ান ওয়াই ধরলো, এখানে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল হতে এক্স মাইনাস টু কে ওয়াই ধরা আছে। একইভাবে লিমিট চেঞ্জ, এক্স এর লোয়ার লিমিট ছিল জিরো, আপার লিমিট হচ্ছে n। তো ওইখানে যেমন এখানে দেখাই দেই যে এক্স মাইনাস টু এর ফ্যাক্টরিয়াল লিমিটটা টু থেকে শুরু হওয়ার কারণটা আগের কথা অনুযায়ী এক্স এর মান যদি তুমি জিরো বসাও নেগেটিভ নাম্বারের ফ্যাক্টরিয়াল আনডিফাইন্ড হয়ে যাবে, এক্স এর মান যদি ওয়ান বসাও তাতেও নেগেটিভ নাম্বারের ফ্যাক্টরিয়াল আনডিফাইন্ড। এটা প্রযোজ্য হবে তখনই যদি এক্স এর মানটা আমি টু থেকে শুরু করি, এক্স এর মান যখন টু হবে তখন হচ্ছে আমার ফ্যাক্টরিয়াল জিরো দ্যাট ইজ ওয়ান। এই কারণে এখানে তোমার এক্স এর মানটা স্টার্ট হবে টু থেকে, আগেরটা শুরু হচ্ছিল ওয়ান থেকে, এখানে শুরু হবে টু থেকে। তো এক্স এর মান টু হলে ওয়াই এর মানটা জিরো, আর এক্স এর মান যখন আপার লিমিট ঠিকই থাকবে, এক্স এর মান n হলে ওয়াই এর মানটা মাইনাস টু। এই যে পর্যায়ে ছিল তুমি ওইটাকে জাস্ট ট্রান্সফার করে ওয়াই তে নিয়ে আসতেছো।
আগে ছিল আমার এক্স ভেরিয়েবল, এখন হচ্ছে ওয়াই ভেরিয়েবল। যখন ওয়াই তে ট্রান্সফার করে নিয়ে আসতেছো তোমার জিনিসটা দাঁড়াচ্ছে এই ফর্মে। আগের সাথে কিন্তু হুবহু মিল আছে, শুধুমাত্র 2 এর জায়গায় 1 ছিল। এখানে আপার ভ্যালু ছিল n-1, এখানে ছিল n-1, এখানে n-1, শুধুমাত্র 1 এর পরিবর্তে এখানে 2 আসবে। একইভাবে কিউ এর পাওয়ারটাও এরকম। তাহলে n-2 ফ্যাক্টরিয়াল y ফ্যাক্টরিয়াল n-2 মাইনাস y ফ্যাক্টরিয়াল, এই জিনিসটাকে লেখা যাচ্ছে n-2 cy। আগে যেমন আমরা এটাকে n-1 cy বলছি, এখানে বলবো n-2 cy। পাশে যা আছে সব ঠিক আছে। এখন এই সবটুকু মিলে আগের কনসেপ্ট অনুযায়ী এটাকে বলা যাবে কি, p প্লাস কিউ পাওয়ার হবে n-2। সাম সহ সম্পূর্ণ জিনিসটাকে তখন বলা যাবে p প্লাস কিউ ইন্টু পাওয়ার n-2। যে ফর্মুলা, এখন p প্লাস কিউ হলো হচ্ছে 1, তাহলে n স্কোয়ার মাইনাস n ইন্টু p স্কোয়ার প্লাস n p, এই জিনিসটুকু আসলো ex স্কোয়ার ভ্যালু। ফাইনালি vx সমান ছিল ex স্কোয়ার মাইনাস ex হোল স্কোয়ার। এই জায়গাটা যদি ex স্কোয়ার ভ্যালু হয় আর ex এর ভ্যালু ছিল আমার np, এবার তুমি এটাকে সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে দেখো np টু আসে কিনা, সেটা একটা। আর লাস্টে যে স্যার এই লজিকটা দেখো, জায়গায় যে n স্কয়ার p স্কয়ার কই থেকে আসছে স্যার? এন স্কোয়ার পি স্কোয়ার আসছে, তুমি ভিতর থেকে ওই টার্মগুলিকে বের করে নিয়ে আসতে হচ্ছিল। আগে যেমন আমি এন এবং পি কে বের করতে পারছিলাম মিনের ক্ষেত্রে, মিনের ক্ষেত্রে এন এবং পি কে বের করা যাচ্ছিল। ভেরিয়েন্সের ক্ষেত্রে তুমি যখন ক্যালকুলেশন করতে যাও তখন দেখা যাবে এন n-1 পি স্কোয়ার, এটাকে তুমি বের করে নিতে পারবে। এই টার্মটুকু এনপি যেমন ছিল এখানে, তার পরিবর্তে এই টার্মটা তুমি ভিতর থেকে বাইরে নিয়ে আসতে পারবে। সেই ধারাবাহিকতায় n-1 পি স্কোয়ার এটা সামের বাইরে থাকবে। এই টার্মটুকু তোমার সামের বাইরে আছে আর তুমি নতুন করে পাচ্ছ এই জিনিসটা। তো এই দুটো থেকে পি প্লাস কিউ হলো যেহেতু 1, ফাইনালি এটাই থাকবে। মানে এগুলো একটু তুমি হাতে কলমে করলে, ভেঙে ভেঙে লিখলে তখন তুমি ক্লিয়ার হবে যে কিভাবে একটা লাইনের পরবর্তী লাইনটা আসতেছে। তো যদি এভাবে করো, করার পরে দেখো ইএক্স এর ভ্যালুটা আসে এই পর্যন্ত। তারপরে আমি জিএক্স এর সূত্র যেটা ছিল সেখানে মানগুলিকে বসানোর পরে ফাইনালি এনপি কিউ আসে। আর এই লজিকটা যে দেওয়া আছে এই লজিকটা বুঝছো কিনা, বা এটা বিপরীত কিছু হতে পারে কিনা এটা একটু বলো, যে মিনটা ভেরিয়েন্স থেকে বড় সেটা কিভাবে তারা শো করলো। স্যার এই জায়গায় কি 1 মাইনাস p এর মান কি 1? হ্যাঁ বলো। স্যার এই জায়গায় নিচে 1 মাইনাস p, এই 1 মাইনাস p সমান সমান কি q স্যার? হ্যাঁ 1 মাইনাস পি সমান কিউ, কারণ এন প্লাস পি প্লাস 1 কিউ যেটা এটার মান ছিল 1।
বাইনোমিয়ালের আইডিয়া কেমন ছিল, পি প্লাস কিউ তার যোগফল হচ্ছে 1। তো যদি পি প্লাস কিউ 1 হয়, কিউ এর মান হবে 1 মাইনাস পি। এখন বুঝছো যে 1 মাইনাস পি কে কেন কিউ লেখা আছে। পি প্লাস কিউ ভ্যালু ছিল আমার 1, স্যার বুঝতে পারছি স্যার। এই কারণে 1 মাইনাস পি এর জায়গায় চলে আসছে কিউ। এটা জাস্ট একটু তোমার ক্যালকুলেশনের ব্যাপার, একটা টার্ম চলে যাবে, এন স্কয়ার পি স্কয়ার, এন স্কয়ার পি স্কয়ার টার্মটা ক্যান্সেল হবে, থাকবে শুধু এন পি মাইনাস এন পি স্কয়ার। যদি এন পি কমন নাও, 1 মাইনাস পি, দ্যাট ইজ এন পি কিউ। তাহলে আমার যে ডিমান্ড ছিল ভেরিয়েন্সের ভ্যালুটা এন পি কিউ দেখাতে হবে, সেটা আমি দেখাতে পারলাম যে ভেরিয়েন্স ইকুয়াল টু এন পি কিউ। তো ফাইনালি একটা রিলেশন ছিল মিন এবং ভেরিয়েন্সের মাঝখানে, সেখানে বলা ছিল মিন ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইটস ভেরিয়েন্স। তাহলে মিন ভেরিয়েন্স থেকে বড়, এটার অর্থ হচ্ছে আমাকে দেখাতে হবে এনপিটা এনপি কিউ থেকে বড়। আমার প্রশ্নটা ছিল এই জায়গায় যে এনপিটাকে কেন আমি এনপি কিউ থেকে বড় বলতে পারি। তোমার কিন্তু একটা লজিক পাশে বলা আছে, সিন্স কিউ ইজ লেস দ্যান 1 উই কনক্লুড দ্যাট এনপি ইজ গ্রেটার দ্যান এনপি কিউ। এখানে যুক্তিটা হচ্ছে এমন, কিউ এর মান হচ্ছে আমার 1 থেকে ছোট। কিউ এর মান 1 থেকে ছোট কেন হবে, যে পি প্লাস কিউ যেটার সাম হচ্ছে 1, তো যেহেতু যেটা যোগ করবো সেখানে তো কিউটা অবশ্যই 1 থেকে ছোট হবে। আর আমরা জানি যদি কোনো একটা ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে এটার সংখ্যাটা ভ্যালুটা কমে যায়। এনপি এর আগের যে ভ্যালু ছিল, এনপি এর যে ভ্যালুটা ছিল, যদি আমি এটাকে কিউ দিয়ে মাল্টিপ্লাই করি, সেখানে কিউ এর মানটা 1 থেকে ছোট, তখন দেখা যাবে আগে যেটুকু ছিল কিউটার মান তার থেকে কমে যাচ্ছে। যেমন মনে করো যে আমার একটা ভ্যালু ছিল 8, তাকে মাল্টিপ্লাই করতেছি 1/2 দিয়ে, 1/2 হচ্ছে আমার 1 থেকে ছোট, যেটা মাল্টিপ্লাই করার কারণে কি হলো, ভ্যালু চলে আসবে 4, অর্থাৎ 8 ইজ লেস দেন 4। এখানে ঠিক একই রকম এনপি ইজ 8 is greater than 4, এখানে এনপি is greater than এনপি কিউ। পরেরটা ছোট হয়ে যাবে, আগেরটা বড় থাকবে। আগে আমার এনপি ছিল, যখন আমি ছোট সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করলাম, এনপি কিউ সেটা আমার এনপি থেকে ছোট হবে, বা এনপিটা এনপি কিউ থেকে বড় হবে। Finally, the mean is greater than variance for a binomial distribution. এখানে দুইটা প্রবলেম আছে, প্রথম প্রবলেমটা একটু সলভ করো। The mean of a binomial distribution is 20, standard deviation is 4, calculate n, p and q. So we know mean of the binomial distribution np and standard deviation npq. এটা কিভাবে নিয়ে আসলাম, আমরা একটু আগে ডেরাইভ করলাম যে একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তার মিন ভ্যালুটা আসবে np এবং তার ভেরিয়েন্স যেটা
ভেরিয়েন্সটা ছিল এনপি কিউ, ভেরিয়েন্স মিন করতেছে আমার সিগমা স্কোয়ার। ভেরিয়েন্স যখন এনপি কিউ, সেখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা হবে তার স্কোয়ার রুট, দ্যাট ইজ সিগমা ইজ ইকুয়াল টু রুট এনপি কিউ। এই কারণে এখানে মিনের ভ্যালুকে এনপি বলা আছে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুকে বলা আছে রুট এনপি কিউ। তাহলে মিনের ভ্যালু 20, অর্থাৎ এনপি ইজ ইকুয়াল টু 20, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4, তার মানে রুট এনপি কিউ সমান সমান 4। আমরা রিলেশন জানি কিউ প্লাস কিউ সমান সমান 1। তাহলে তোমাকে কাজটা হচ্ছে এতটুকু, এই তিনটা রিলেশন ইউজ করে তুমি ইন্ডিভিজুয়ালি এনপি এবং কিউ কে বের করো। সেটা সলিউশনের ব্যাপার। আমার এনপি 20, রুট এনপি কিউ 4, এবং আমরা জানি কি প্লাস কিউ 1। তো এতটুকু ইনফরমেশন থেকে তুমি আলাদাভাবে এনপি এবং কিউটাকে কিভাবে বের করা যায় সেটা বের করে দেখো, এই অ্যান্সারগুলো ঠিক আছে কিনা।
যেটা করার জন্য এখানে রুট এনপিকিউ তুমি স্কয়ার করতে পারো, যখন এটা স্কয়ার করা হবে তখন এনপিকিউ তার ভ্যালু আসবে 16, root npq is equal to 4, so npq তার ভ্যালু আসছে 16 আর আর npq কিউ এর মানটা বের হয় ঠিক মতো 0.8 কিউটা বের হইছে এখানে q হলে বাকি দুটো সহজে বের করা যাবে। হ্যাঁ, যদি p plus q1 এখানে p এর মানটা বের করা যাবে, আবার p এর মানটা এখানে বসিয়ে দিলে n এর মানটা পাওয়া যাবে। আর যারা করতে পারোনি এখানে হিন্টস এতটুকু দেওয়া যাবে, npq is equal to 16, np হচ্ছে 20, তাহলে একটা দ্বারা ডিভাইড করতে হবে। আমি যদি বাম পাশে এবং ডান পাশে ডিভাইড করি, npq by np is equal to 16 by 20, np ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র q এর মানটা থাকবে। তো এই জায়গা থেকে q is equal to চলে আসে আমার 0.8, একটা যখন চলে আসে বাকিগুলো খুব সহজে বের করা যাবে। স্যার পি এরটা ঠিক মতো বের হইছে পি আর কিউ এবার n এর মানটা বের করা যাবে। তো যখন তুমি q এর মান 0.8 এখানে লিখো, p এর মান হচ্ছে 0.2, এবার p এর মান 0.2 জায়গাতে বসিয়ে দিলে এর মানটা আসছে 100। এই সিকোয়েন্সে npq আলাদাভাবে পাওয়া যাবে। স্যার এন এর মানও ঠিক আছে ঠিক আছে, তাহলে 100, p হচ্ছে 0.2, p হচ্ছে 0.8। এবার নেক্সট প্রবলেম, যে 10 coins are thrown simultaneously, find the probability of getting at least 7 heads। বলা হচ্ছে 10টা কয়েনকে আমি পরপর যদি নিক্ষেপ করি, ধারাবাহিকভাবে নিক্ষেপ করি, আমাকে বের করতে হচ্ছে তার ভিতরে অ্যাটলিস্ট ন্যূনতম 7টা হেড পাওয়া যাবে। 10টা কয়েনের ভিতরে তো 10টা আউটকাম আসবে, তো সেখান থেকে যদি 7টা হেড পাওয়া যাবে এমন সম্ভাবনা বের করতে হচ্ছে। বের করার জন্য suppose p is equal to probability of getting a head, that is half, u probability of not getting a head, that is half। কয়েন টস করলে যে হেড পাবো সেটাকে যদি আমি p দ্বারা ডিনোট করি তার সম্ভাবনা হচ্ছে 50, আর হেড পাবো না তার সম্ভাবনা 50। এই কারণে p এর ভ্যালু হাফ, p এর ভ্যালু হাফ। The probability of getting x heads in a random queue of 10 coins is this। আবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে সংজ্ঞাটা ছিল সেখানে বলা ছিল NCX, যে n সংখ্যক প্রায়ের থেকে x সংখ্যক জিনিস পাবো, এটা বের করার জন্য এখানে যেতে হবে। তাহলে সেই জিনিসটা NCX, q to the power x, q to the power n minus x। ছিল আমার ডেফিনিশন বা ফর্মুলা NCX px qn minus x। আমি শুধুমাত্র n এর জায়গায় 10 বসাবো, n এর জায়গায় বসে দিচ্ছি 10, এবং p এবং q তার জায়গায় বসবে হাফ, তাহলে এই লাইনটা আসবে 10cx হাফ টু দি পাওয়ার x হাফ টু দি পাওয়ার 10 minus x। এরপরে ক্যালকুলেশনের ব্যাপার, হাফ যদি আমি সূচকের নিয়মে করতে যাই x প্লাস 10 minus x, পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, পাওয়ার দুটো যোগ হয়ে গেলে থাকবে শুধুমাত্র 10, তার মানে 10cx হাফ টু দি পাওয়ার 10। আর x এর ভ্যালু দেওয়া আছে মিনিমাম 0 হয়ে ম্যাক্সিমাম 10 পর্যন্ত, যেহেতু আমি পয়েন্ট টস করতেছি সর্বোচ্চ 10 বার, এই কারণে সর্বোচ্চ ভ্যালু আসবে 10। আর এই জায়গাতে আমাকে সেট করতে হবে x এর ভ্যালু 7। Thus, probability of getting at least 7 heads is given by p of x greater or equal to 7
যে এদের সংখ্যাটা 7 বা তার থেকে বেশি, এটা মিন করবে পি অফ 7 প্লাস পি অফ 8 পি অফ 9 পি অফ 10। 7টা থেকে শুরু করে 10 পর্যন্ত হেড পাওয়া যাবে, এই সম্ভাবনাগুলিকে আমি এখানে যোগ করব। তাহলে এইটা রেজাল্ট দেখানো আছে 176/124। এটা পাওয়ার জন্য কি করতে হবে, p7 মিন করবে 10c7 আপ টু দি পাওয়ার 10। p7 যখন, তখন আমি শুধুমাত্র x এর জায়গায় 7 লিখবো। যখন p8 x এর জায়গায় 8, p9 x এর জায়গায় 9, p10 x এর জায়গায় 10। তো এই 4 বার 4টা জিনিস লিখে পরবর্তী লাইনে যখন যোগ করা হবে, তার জন্য আসছে 176/100 1024। তো এইরকম একটা প্রবলেম থেকেই তুমি অনেক প্রবলেম অ্যান্সার করতে পারো। হয়তো এখানে একটু জিনিসটা দেওয়া আছে, আমি পয়েন্ট টসের সংখ্যাটাকে চেঞ্জ করে দিলাম অথবা টার্মগুলিকে ভিন্নভাবে বললাম। স্যার এই জায়গায় এক্স এর মান কি খালি এই জায়গায় চেঞ্জ হবে? শুধুমাত্র এক্স এর মানটাই ভেরি করবে, কারণ সাইডে বলা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি 10 হাফ 10 এগুলো সবই ফিক্স করা আছে, ভেরিয়েশনটা হচ্ছে শুধুমাত্র এক্স এর উপরে। হ্যাঁ সাইডে দেখানো আছে এক্স ভেরি করে 0 থেকে 10 পর্যন্ত। প্রশ্নের যে রিকোয়ারমেন্ট, তাতে করে আমাকে নিতে হবে এক্স এর মানটা 7 থেকে শুরু করে তার থেকে উপরে, কারণ অ্যাটলিস্ট 7, কমপক্ষে 7, কমপক্ষে 7 মিন করবে, 7 দিয়ে শুরু হবে 10 পর্যন্ত যেতে পারে। সেই কারণে p7 থেকে p10 পর্যন্ত আমি নিব। আর p7 মিন করবে যখন x এর জায়গায় 7 বসবে, p8 x এর জায়গায় 8, এই x এর জায়গায় এই তাহলে 7 স্যার এই থেকে জায়গায় এই যে 1/76 এত কিভাবে আসলো স্যার? এটা আসবে তুমি যখন p7 এর মানটা লিখো। p7 টা হচ্ছে কি 10c7 হাফ টু দি পাওয়ার 10 প্লাস 10c8 হাফ টু দি পাওয়ার 10, 10c9 হাফ টু দি পাওয়ার 10, 10c10 হাফ টু দি পাওয়ার 10। তো এটাতে তুমি ক্যালকুলেটরে যখন কম্বিনেশনের সিম্বল চাপো, 10c7 এর একটা ভ্যালু আসবে, 10c8 10c9 10c10 সবগুলো আলাদা আলাদা ভ্যালু আসবে। আর তাহলে 1024 স্যার এটা কিভাবে বের করবো? সবগুলো বের করে একসাথে তারপর যোগ করবো? মানে সবগুলো আলাদাভাবে লিখতে হবে। যেমন হাফ টু দি পাওয়ার 10 তো কমন, এটাকে মূলত এভাবে দেখানো যায় যে আমি হাফ টু দি পাওয়ার 10টাকে ব্র্যাকেটের বাইরে রেখে দিলাম, আর ব্র্যাকেটের ভিতরে আমি লিখতে পারি তখন 10c7 plus 10c8 up to 10c10। তাহলে এখন যে জিনিসটা আসতেছে হাফ টু দি পাওয়ার 10, এটাকে আমি এখানে রেখে দিলাম। আর সাম আকারে যেহেতু আমি p7 থেকে p10 পর্যন্ত নিব, তাতে করে আমার লাগবে 10c7 প্লাস 10c8 প্লাস 10c9 প্লাস 10c10, এই 4টা জিনিস। ক্যালকুলেটর যখন তুমি 10c7 এর মান বের করে একটা মান আসলো, তার সাথে 10c7 যোগ 10c8 যোগ করে 10c9 10c10, 4টা আগে যোগ করো, যোগ করে যখন হাফ টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করো, তখন দেখা যাবে এগুলো আসবে 176/100, মানে 1024। তো সেক্ষেত্রে তো ক্যালকুলেটর প্রথমে তোমার এরকম ফ্র্যাকশনাল না থেকে ডেসিমালে আসতে পারে, কিন্তু আলটিমেটলি আমি ডেসিমালে যাই বা ফ্র্যাকশনে যাই, আমার এই ভ্যালুটা আসতে হবে। মানে এখন ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার না হয় তাহলে বলতে পারো যে যদি কোথাও কোনো রকম অস্পষ্ট করতে হবে। স্যার ক্লিয়ার স্যার। এটা তোমার শুধুমাত্র হাফ 10 যেহেতু কমন, এটা তুমি কমন রেখে ভিতরে 7 থেকে শুরু করে 10 পর্যন্ত 4টা আলাদা রাখো, 4টা যোগ করবে একটু মাল্টিপ্লাই করলে এটা আসবে। তো তার আগে বলতেছিলাম একটা প্রশ্ন থেকে যে অনেকগুলি প্রশ্ন হতে পারে, এখানে অ্যাট লিস্ট বলা আছে। যদি অ্যাট লিস্ট বলা না হয়, বলা হচ্ছে ম্যাক্সিমাম বা মিনিমাম অথবা অ্যাট বেস্ট, এরকম বিভিন্ন শব্দ এখানে থাকতে পারে। আবার সংখ্যাটা তো চেঞ্জ হতেই পারে, 7 না দিয়ে অন্য যে কোনো সংখ্যা আসতে পারে, কিন্তু এটা আমাদের অ্যাট লিস্ট, অ্যাট বেস্ট, ম্যাক্সিমাম, অ্যাট মোস্ট, কোনটা কি অর্থ, ওই অর্থ অনুযায়ী তোমাকে ওইভাবে নিয়ে তারপরে করতে হবে। যেমন এখানে যদি বলা হতো যে অ্যাট বেস্ট 5, অ্যাট বেস্ট 5 বললে আমি কি বুঝবো, যে বড় জোর 5টা, বড় জোর 5টা মিন করবে x লেজার ইকুয়াল টু 5, অ্যাট বেস্ট বা অ্যাট মোস্ট 5, বড় জোর 5টা পর্যন্ত হেড, তাতে করে x এর মানটা 5 হবে বা তার থেকে ছোট হবে। সেক্ষেত্রে আমাকে নিতে হবে
x এর ভ্যালু স্যার তাহলে তো স্যার এই যে 1 থেকে 5 পর্যন্ত হবে স্যার। মানে তখন 0 থেকে পাস হবে, যদি আমি স্টার্ট করছি 0 থেকে। স্যার জিরো নেওয়া লাগবে স্যার, হ্যাঁ জিরো নেওয়া লাগবে। হ্যাঁ 0 আসতে পারে। আর স্যার এই জায়গায় যদি ম্যাক্সিমাম এর কথা বলা হয় স্যার 10। ম্যাক্সিমাম যদি বলে ম্যাক্সিমাম পাস, তখন আমি 5 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবো। আর স্যার এই জায়গায় যদি 10 এর কথা বলা হয় 7 এর জায়গায় তাহলে 10 ম্যাক্সিমাম 10। মানে যদি ম্যাক্সিমাম 10 হয় তাহলে আমার শুধুমাত্র একটা ভ্যালু আসবে 10C10, মানে ম্যাক্সিমাম 10। সেক্ষেত্রে তোমার 0 থেকে 10 পর্যন্ত সবগুলো নিতে হবে। আর যদি বলা হয় যে মিনিমাম 10, হ্যাঁ তো শুধুমাত্র একটা ভ্যালু পাবো 10C10। মানে একটাই স্যার, হ্যাঁ হ্যাঁ, শুধু 10। শুধু 10। স্যার এটা হচ্ছে মিনিমাম স্যার। যদি এখানে বলা হয় যে বড় জোর 10টা, বা বড় জোর 10টা বললে বা সর্বোচ্চ 10টা বললে আমাকে একবার প্রথম থেকে 10 পর্যন্ত আসতে হবে। আর যদি বলা হয় যে মিনিমাম 10, অর্থাৎ সর্বনিম্ন 10, মিনিমাম 10 বললে তো আমি ম্যাক্সিমাম 10 নিতে হবে, সেখানে 10C10 শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু আসবে। একটাই আসবে তাহলে স্যার। আর ম্যাক্সিমামটা 0 থেকে শুরু হওয়ার কারণ হচ্ছে এটা যে যদি বলা হয় যে বড় জোর পাস, তো এমন হতে পারে যে আমার কোনো ট্রায়ালে আমি হেড পাচ্ছি না, সেক্ষেত্রে হেডের ভ্যালু 0। অর্থাৎ আমি একটা হেড পাচ্ছি কোনো, বা দুইটা হেড পাচ্ছি, এভাবে 5টা পর্যন্ত আমি হেড নিতে পারি। তো এই কারণে ম্যাক্সিমাম তখন 0 থেকে 5 পর্যন্ত যাবে। এখানে নেগেটিভ বাইনোমিয়ালের একটু কথা বলা আছে। নেগেটিভ বাইনোমিয়াল আমরা ডিটেলস কোনো প্রবলেমে যাচ্ছি না, আমরা মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন গুলো ডিটেলস করবো। আর নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের যে আইডিয়াটুকু দেওয়া আছে এটা আমি একটু এক সময় করে নিও। এটা হয়তো থাকলে যে শর্ট নোট হিসাবে বা কোনো আইডিয়া হিসাবে যদি থাকে, এমন কিছু থাকতে পারে, এটুকু দেখে নিলে চলবে যে কতটুকু এখানে বলা আছে। নেগেটিভ বাইনোমিয়ালের কিছু এক্সাম্পল এখানে বলা আছে। নেগেটিভ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট ইজ a statistic experiment that has the following properties. স্যার বলো। স্যার ওই যে 10C7, 10C8, 10C9 আর 10C10, হুম। এটার এইগুলার মানের যোগফল 176 আসে, কিন্তু ওই যে 1024, এটা কি 1074 রে ওইটা দিয়ে গুণ দিতে হবে? ওই যে এখানে যে তোমার হাফ টু দি পাওয়ার 10, যখন তুমি টু দি পাওয়ার 10 করো তার ভ্যালু কিন্তু 124। 1/2 টু দি পাওয়ার 10 যখন তুমি এটা করো তখন ভ্যালু আসছে সরি 1024। স্যার 1/2 রে তো আমরা হাফ 0.5 লিখতে পারি না? 0.5 টু দি পাওয়ার 10 দিলে তো স্যার কি পরীক্ষায় থাকবে না স্যার? আর এটা তোমার ডিটেলস আমরা হয়তো যাচ্ছি না। এখানে যদি এমন থাকে যে রাইট এ শর্ট নোট অন, মোটামুটি ডেফিনিশন টাইপ একটু কিছু লিখলে হবে। এটা আমি প্রপার্টিজ বা ইয়েতে বিস্তারিত হয়তো করবো না। নেগেটিভ বাইনোমিয়াল ইজ কোয়েশ্চেন দুটাকে ডেরাইভ করবো। পয়সন ডিস্ট্রিবিউশন, কোন এক ব্যক্তির নাম অনুসারে যেটা আসছে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল,
এখানেও discrete random variable x is said to have a Poisson distribution if its probability mass function. বাইনোমিয়ালের ক্ষেত্রে আমার ভেরিয়েবলটা ডিসক্রিট ছিল এবং মাস ফাংশন ছিল, পয়সনের ক্ষেত্রে ডিসক্রিট ভেরিয়েবল তার করেসপন্ডিং মাস ফাংশন। এটাকে ডিফাইন করছে যে পি এক্স ইজ ইকুয়াল টু এক্স পি এক্স ল্যামডা ফাংশনকে এখানে বলা আছে পি। বাইনোমিয়াল ফাংশনকে আমরা বি দ্বারা সূচিত করলাম, পয়সনকে আমরা পি দ্বারা সূচিত করতেছি। এক্স হচ্ছে আমার ভেরিয়েবল আর ল্যামডা হচ্ছে একটা প্যারামিটার। ল্যামডা যে প্যারামিটার এটার পরিচয়টা করে আসবে। আপাতত সূত্র হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ফ্যাক্টরিয়াল এক্স। এক্স এর ভ্যালু থাকবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, আর ল্যামডাটা হচ্ছে সবসময় পজিটিভ গ্রেটার দ্যান 0, ল্যামডার মানটা নেগেটিভ থাকবে না। তো এই শর্তের সাপেক্ষে ভ্যালু হবে e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স। স্যার এই জায়গায় x সমান সমান x মানে কি স্যার? কোনটা? এই যে বড় x সমান সমান ছোট x p x সমান সমান x। মানে এটা হচ্ছে একটা সিম্বলিক্যাল ব্যাপার যে আমি ক্যাপিটাল এক্স টাকে ইন জেনারেল একটা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে বলতেছি। এই র্যান্ডম ভেরিয়েবলটা বিভিন্ন সময় বিভিন্ন মান নিতে পারে ইন্ডিভিজুয়ালি, যে x1 x2 x3। যেমন কয়েন টস এর ভেরিয়েবলটা যদি আমি টোটালি ক্যাপিটাল এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি, ইন্ডিভিজুয়াল আমরা কি নিচ্ছি যে আলাদা আলাদা কতগুলো পয়েন্ট, যেমন x1 একটা পয়েন্ট হতে পারে, x2 একটা পয়েন্ট হতে পারে। যখন আমি 0 হেড পাচ্ছি তখন x1 এর মানটা হলো 0, যখন একটা করে হেড পাচ্ছি তখন x2 মান হচ্ছে 1। অর্থাৎ x1 x2 এরকম ছোট এক্সটা হচ্ছে আলাদা কতগুলি ডিসক্রিট পয়েন্ট, আর ওভারঅল তাদের যে সেট সেই সেটটাকে তুমি ক্যাপিটাল এক্স দ্বারা ডিনোট করতেছো। জি স্যার। তাহলে এখানে e টু দি পাওয়ার ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ফ্যাক্টরিয়াল এক্স এই হচ্ছে আমার পয়সন ডিস্ট্রিবিউশনের ভ্যালু। শর্ত হলো x এর মানটা 0 থেকে শুরু হবে, এটা ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, আর ল্যামডা হচ্ছে একটা ভ্যালু যেটা সবসময় পজিটিভ থাকবে। এই শর্ত যখন ভ্যালিড তখন ফাংশনের মান এইটা, আর যখন এর বাইরে চলে যাবে x এর মান হয়তো 0 থেকে ছোট অথবা ল্যামডার মানটা নেগেটিভ, তখন ফাংশন ভ্যালুটা হয়ে যাবে 0। Probability distribution of a Poisson random variable x representing the number of success occurring in a given time interval or a specified region of space is given by the above formula. Number of success occurring in a given time. But আমি কোনো টাইম ইন্টারভ্যালে চিন্তা করতেছি এতটুকু সময়ের ব্যবধান ব্যক্তিতে বা এতটুকু নির্দিষ্ট টাইমের ভিতরে কতটা সাকসেস এখানে হচ্ছে, অথবা বলতেছে স্পেসিফিক রিজন অফ স্পেস, যেমন কোনো একটা নির্দিষ্ট রিজনে নিচ্ছে। এটার এক্সাম্পলটা দেখতে বোঝা যাবে। এক্স এর ভ্যালু এরকম হবে, ই হচ্ছে আমার ফিক্স একটা ভ্যালু আমরা যেটা জানি 2.718, মিউ হচ্ছে mean number of success in the given time interval or region of space. তো আগে ছিল ল্যামডা, এখানে আবার মিউ চলে আসছে। তো আলটিমেটলি আমরা যে কোনো একটা লিখবো, যদি ল্যামডা দ্বারা সূচিত করি তাহলে এখানে ল্যামডাই থাকবে, আর যদি মিউ বলি সেখানে মিউ থাকবে। তাহলে ল্যামডা যেটা আমরা আগে লিখলাম সেই ল্যামডাটা হচ্ছে আমার ডিস্ট্রিবিউশনের মিনের ভ্যালু। এক্সাম্পলটা এখানে কি আছে, note in a Poisson distribution only one parameter mu is needed to determine the probability of an event. এখানে সেম ঘটনা, যেখানে যদি আগেরটাকে ল্যামডা বলি এখানে ল্যামডাই থাকবে, আর যদি আমি প্রথম থেকে মিউ বলি তাহলে মিউ থাকবে। এখানে শুধুমাত্র একটা প্যারামিটার, আমার যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুইটা প্যারামিটার ছিল n এবং p, কিন্তু এখানে হচ্ছে আমার একটা প্যারামিটার ল্যামডা, সেটা হলো ডিস্ট্রিবিউশনের মিন। Expectation হিসেবে দেওয়া আছে নাম্বার অফ ডেথস ইন এ ডিস্ট্রিক্ট ইন 1 year বাই রেয়ার ডিজিজ। ওখানে কিন্তু বলা ছিল একটা টাইম ইন্টারভ্যাল, সার্টেন টাইমে আমি কতটুকু জিনিস পাচ্ছি। তো রেয়ার ডিজিজে কোন একটা ইয়ারে একটা ডিস্ট্রিক্টে নাম্বার অফ ডেথটাকে তোমার অনুযায়ী বের করা যাবে। আর এটা হলো নাম্বার অফ ডিফেক্টিভ স্কুলস পার বক্স অফ 100 স্কুলস। এখানে একটা বক্সে যদি 100টা স্ক্রু থাকে তাহলে এর ভিতরে কতগুলি স্ক্রু ডিফেক্টিভ,
কত ত্রুটিপূর্ণ স্কোর কতগুলো আছে সেটাও এখান থেকে বের করা যাবে। এই যে জিনিসগুলি বের করার ক্ষেত্রে কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশনটাকে ইউজ করা হয়। তারপরে যেহেতু নাম্বার অফ কার্স পাসিং থ্রু এ সার্টেন স্ট্রিট ইন টাইম টি, কোনো একটা স্ট্রিটে কি সময়ে কতগুলি কার পাস করতেছে। নাম্বার অফ ব্যাকটেরিয়াল কলোনিজ ইন এ গিভেন কালচার পার ইউনিট এরিয়া অফ মাইক্রোস্কোপ স্ল্যাব। এখানে দুটো কথা বলা ছিল, একটা বলা ছিল যে টাইম ইন্টারভ্যাল, একটা ছিল রেঞ্জ অফ স্পেস। তাহলে এখানে পার ইউনিট এরিয়া, এখানে একটা নির্দিষ্ট এরিয়াতে ব্যাকটেরিয়াল কলোনিজ ইন এ গিভেন কালচার মাইক্রোস্কোপ, তো এই জিনিসগুলি মোটামুটি তুমি এখান থেকে পেতে পারো। আর প্রপার্টিজের ভিতরে আগের মতোই মিন এবং ভেরিয়েন্স এর ভ্যালু দেওয়া আছে। প্রপার্টিজ অফ কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন, মিন হচ্ছে ল্যামডা আর ভেরিয়েন্সটা হবে ল্যামডা। সিগনেচারটা হচ্ছে আমার ভেরিয়েন্সের নোটেশন, আর মিনটা যদি আমি নিউ দ্বারা চিহ্নিত করি কিন্তু অ্যাকচুয়ালি তার ভ্যালুটা আসবে ল্যামডা। অর্থাৎ এই জায়গাতে দেখা গেছে মিন এবং ভেরিয়েন্সের সেম ভ্যালু। এই কারণে হলো prove that mean and variance are equal for a Poisson distribution. বাইনোমিয়ালের ক্ষেত্রে মিনটা সবসময় বড় ছিল, কিন্তু পয়সনের ক্ষেত্রে মিন এবং ভেরিয়েন্স দুটো সেম ভ্যালু। এটাও আলাদাভাবে মিন ভেরিয়েন্স দুটোকে ডেরাইভ করতে হবে, ডেরাইভ করার পরে দেখা যাবে তারা ইকুয়াল। প্রুভ করতে গিয়ে প্রথমে ডেফিনেশনে যেটা আসবে মিন, মিন আমরা জানি যে ফাংশনকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক্স ঠিক আছে, কোয়েশ্চেন ডিস্ট্রিবিউশন ভ্যালু ছিল এটা। এবার এক্স এবং এক্স ফ্যাক্টরিয়াল ক্যান্সেল হয়ে থাকবে আমার এক্স মাইনাস ওয়ান ফ্যাক্টরিয়াল। ই মাইনাস ল্যামডা ঠিক আছে, ল্যামডা টু দি পাওয়ার এক্স, এখানে যে ল্যামডা টু দি পাওয়ার এক্স ছিল আমি এখানে রাখতেছি এক্স মাইনাস ওয়ান। যদি এক্স মাইনাস ওয়ান রাখি তাহলে একটা ল্যামডা বাইরে চলে যাবে। এবার এক্স মাইনাস ওয়ানকে সিঙ্গেল ভেরিয়েবল ওয়াই দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, তাহলে যেখানে এক্স মাইনাস ওয়ানও আছে সেখানে তোমার ওয়াই বসবে। আর লিমিটটা চেঞ্জ হয়ে গেল, এক্স এর লিমিট ছিল ওয়ান, ওয়ান দিলে ওয়াই লিমিট হবে জিরো, আর যেখানে ইনফিনিটি ছিল ওখানে ইনফিনিটি থাকবে। তাহলে আগের মতোই এক্সটাকে ট্রান্সফার করে ওয়াইতে নিয়ে আসলাম, রেঞ্জ জিরো থেকে ইনফিনিটি, টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার ওয়াই ফ্যাক্টরিয়াল ওয়াই। বাই ডেফিনেশন এটা হচ্ছে আমার এফ অফ ওয়াই ল্যামডা, অর্থাৎ এফ অফ এক্স ল্যামডা এবং এফ অফ ওয়াই ল্যামডা। এক্স ল্যামডাকে যেহেতু আমরা লিখতে পারছি, স্যার এই জায়গায় আমরা কি ও এক্স এর জায়গায় ওয়াই চেঞ্জ করে ফেলছি? হ্যাঁ, মানে এখানে যদি যেহেতু আমি এক্স মাইনাস ওয়ানটাকে সিঙ্গেল ভেরিয়েবল ওয়াই দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, প্রকাশ করার এক পর্যায়ে দেখা গেল এটা ঘুরে ফিরে সেই আগের জায়গাতে চলে আসলো, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে ভেরিয়েবলটাকে। এখানে যেমন ই মাইনাস ল্যামডা, ল্যামডা এক্স, এক্স ল্যাম এক্স ফ্যাক্টরিয়াল, আর এখানে দেখা যাচ্ছে ই মাইনাস ল্যামডা, ল্যামডা ওয়াই, ওয়াই ফ্যাক্টরিয়াল, অর্থাৎ যে জায়গাটাতে এক্স ছিল ওই জায়গাটাতে ওয়াই আসছে। জি স্যার। এই ফাংশন যদি আমি এক্স ল্যামডা বলি, এই ফাংশনকে ক্লিয়ারলি এফ ওয়াই ল্যামডা বলা যাবে। জি স্যার। এখন এফ ওয়াই ল্যামডা এটার সাম, অর্থাৎ এটা হচ্ছে তাহলে একটা স্যার এই জায়গায় ওয়াই সমান সমান জিরো কোত্থেকে আসছে? ওয়াই জিরো আসছে, আমার তো এক্স ভ্যালু ছিল জিরো, হ্যাঁ, তাই এই জায়গা তো এক্স এর বানানো অন স্যার এই জায়গা। আর আমার লিমিট ছিল ওয়াই এর ভ্যালু এক্স মাইনাস ওয়ান, এটা তো হচ্ছে আমার ওয়াই এর ভ্যালু, আর আগেটা ছিল এক্স এর ভ্যালু। তো এক্স এর ভ্যালু যদি ওয়ান হয়, এখানে আরেকটা স্টেপ দেখতে হবে। আগে এক্স এর মানটা আমার ওয়ান থেকে শুরু হয়ে গেছে, কারণ এক্স মান যদি জিরো বসাই তাহলে তোমার ওই আগের মতোই মাইনাস ওয়ান এর ক্ষেত্রে যাবে। জি স্যার, বুঝতে পারছি স্যার। তো এই কারণে আমার মিনিংফুল করার জন্য ওয়ান থেকে শুরু করতে হবে। এক্স মান ওয়ান থেকে সেখানে শুরু ছিল, আর রিলেশন যেটা আছে, যদি আমি রিলেশন এক্স এর জায়গায় ওয়ান বসি তখন ওয়াই মান হয়ে যায় জিরো। তো যাই হোক, এখানে টোটাল প্রবাবিলিটি যেটা সাম এটা ওয়ান। এফ অফ ওয়াই ল্যামডা এটা হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, আর আমরা জানি টোটাল প্রবাবিলিটি অলওয়েজ ওয়ান, এই কারণে এটার সামকে ওয়ান লেখা যাবে। তো এটা হয়ে যাচ্ছে ওয়ান, থাকতেছে আমার শুধুমাত্র ল্যামডা, অর্থাৎ ডিস্ট্রিবিউশনের মিন ইজ ইকুয়াল টু ল্যামডা।
আর ভেরিয়েন্সের সে আগের সূত্রই ভিএক্স এর যে মানটা ছিল ভিএক্স স্কয়ারকে আমি আলাদা ক্যালকুলেশন করতেছি, ঠিক এই জিনিসগুলো আমি আগে দেখে আসছি। আর এখানে এটা ডিটেলস তোমার করা আছে, ইএক্স মাইনাস ওয়ান কিভাবে করা যাবে এই ধরনের ডিটেলস করে দেওয়া আছে। ইএক্স এর মধ্যে সরাসরি আমরা ল্যামডা লিখতেছি, যেটা আমরা অলরেডি আগে। স্যার এই জায়গায় কি ইটাকে এই যে ইএক্স মানে এটা কি ভাঙা হয়েছে এই লাইনটাকে? হ্যাঁ, এখানে ইএক্স স্কয়ার যেটা এক্স স্কয়ার তো ভেঙে লেখা আছে এক্স ইনটু এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স, তাতে করে কি হবে এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস এক্স। তো মাইনাস এক্স প্লাস এক্স তো আমার ক্যান্সেল হয়ে যাবে, আমার শুধুমাত্র এক্স স্কয়ারটা থাকবে, অর্থাৎ এলিমেন্ট এলিমেন্টটা সেম। আমি শুধুমাত্র রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে এটাকে দুইটা পার্ট করতেছি। এটা এক্সপেকটেশনের প্রপার্টিস, যদি ভিতরে সাম থাকে আলাদাভাবে সাম হিসেবে লেখা যায়, এই কারণে এটা একটা সাম এটা আসলো প্লাস এক্স এর একটা এক্সপেকটেশন আসলো। জি স্যার। তো ই এর যে এক্সপেকটেশন এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি ল্যামডা। আর এক্স এক্স মাইনাস ওয়ান তার যদি এক্সপেকটেশন করতে চাই আমার নিয়ম অনুযায়ী এক্স এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি ফাংশনকে মাল্টিপ্লাই করবো। তারপর তুমি দেখো এই ফাংশনের ভ্যালুটা বসানো আছে, আগে আমরা যে ধরনের কথাগুলি বলে আসছি ঠিক একই ধরনের জিনিস এখানে ক্যাপিটাল এক্স কে ভাঙছে, ভাঙা করে ক্যান্সেল করতেছে, ক্যান্সেল করার পরে এই জিনিসটা আছে এখানে তোমার এক্স মাইনাস টু ওয়াই। স্যার এই জায়গায় এফ এক্স ল্যামডা এইটা কোনটা দ্বারা ভাঙছে স্যার, এই যে এটা? হ্যাঁ, এটা এফএক্স ল্যামডা, এটা তো আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ডেফিনিশন, সেখানে বলা ছিল এটা ভ্যালুটা হবে ই মাইনাস ল্যামডা ল্যামডা এক্স ফ্যাক্টরিয়াল এক্স। সরি পার্সেন্টেজ যে ফর্মুলা ছিল পার্সেন্ট ডিস্ট্রিবিউশনে দেখো এক্স ল্যামডা তার ভ্যালু ছিল এটা ই মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ফ্যাক্টরিয়াল এক্স। এই জায়গায় কথা বলতেছো তো? জি স্যার। এখন এটা তো এই যে একটু আগে আমার ছিল পার্সেন্ট ডিস্ট্রিবিউশনের যে ইয়েটা। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে 10:30 থেকে একটা ক্লাস ছিল। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমার এখানে এই পর্যন্ত শেষ। তোমার পার্সেন্ট ডিস্ট্রিবিউশনের মিনটা তো দেখানো হলো, ভেরিয়েন্সটা এভাবে করে দেওয়া আছে, তুমি বাইনোমিয়ালটা যেরকম ছিল ওটা দেখে তুমি শুরু করতে পারবে। এই পর্যন্ত থাকবো, পরে ক্লাসে বাকি করবো। ওকে। আচ্ছা তাহলে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। Bye.